স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসার মরশুম, ভালোবাসার মরশুম। তোমাদের স্মৃতিকে কিন্তু পরবাসে যেতে দেওয়া চলবে না। এই স্মৃতি বা মেমোরি কি, এটা তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ আমাদের ক্লাস 12 এর 4th সেমিস্টারের প্রথম চ্যাপ্টারের একটা অংশ। সেখানে যে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো ছিল তার পরবর্তী টপিক হচ্ছে আমাদের স্মৃতি। এই স্মৃতি সংক্রান্ত আজকে আমরা আলোচনা করব। তাহলে কি করতে হবে? ক্লাসটা খুব খুব মন দিয়ে দেখতে হবে, আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে, যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে চলে আসে। যারা যারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো, সরাসরি ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে নাও, নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করো, করার পরে অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। তাহলে আজকে আমরা কি করব? স্মৃতি নিয়ে আলোচনা করব, তাই তো? চলো চটপট গিয়ে আমরা ক্লাসটা শুরু করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন ওয়ালা। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি আরো একটা নতুন ভিডিওতে। সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে স্মৃতি বা মেমোরি, যেটা আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4 এর প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে, তার মধ্যে শিখনে প্রভাব বিস্তারকারী উপাদান। সেই প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আমরা ছোট ছোট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। তার একটা অন্যতম পার্ট হচ্ছে আমাদের স্মৃতি। আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, প্লেলিস্ট থেকে চটপট করে দেখে ফেলো সবগুলো, আর ওই শিখনে প্রভাব বিস্তারকারী যে সমস্ত উপাদান রয়েছে সেইগুলো সম্পর্কে একটা আইডিয়া তৈরি করো। আগেও বলেছিলাম, এখন একবার তোমাদের রিমাইন্ডার দিতে চাই, সেটা হলো আমরা এই প্রথম অধ্যায়টা শেষ করার পরেই কিন্তু রাশি বিজ্ঞানটা শুরু করব। সেই জন্য কি করতে হবে? ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমরা তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবীদের সঙ্গে জুড়ে যেতে পারি এবং তারা আমাদের এডুকেশনওয়ালা পরিবারের একজন সদস্য হয়ে যায়, তাই না? আজকের ক্লাস শুরু করার আগে কিছু কথা তোমাদের সঙ্গে বলার রয়েছে। সেটা কি? সেটা হলো, তোমাদের 3rd সেমের রেজাল্ট বেরিয়েছে। অনেকের রেজাল্ট একটু খারাপ হয়েছে। অনেক ছেলে মেয়ে আমার কাছে ফোন করেছো যে স্যার রেজাল্ট খারাপ হয়েছে, বাড়ির লোকজন হয়তো একটু বকাবকি করছে, নিজেদের অনেক বেশি খারাপ লাগছে। বিষয়টা দেখো, এই 3rd সেমের পরীক্ষা, এটা কিন্তু তোমার জীবনের কোনো একমাত্র পরীক্ষা সেটা নয়, বা এই পরীক্ষা রেজাল্টের জন্য তোমার জীবন যে থেমে যাবে এরকম কিন্তু কোনো বিষয় নেই। অনেক বাড়ির আশেপাশের লোকজন, অনেক আত্মীয় স্বজন, তারা বারবার ফোন করবে, রেজাল্ট কেমন হলো, রেজাল্ট কেমন হলো। যাদের একটু খারাপ হয়েছে, বা আমি ধরে নিচ্ছি রেজাল্ট খারাপ হয়েছে, চাপ নেওয়ার কোনো বিষয় নেই। এটা জীবনের নির্ধারক কোনো পরীক্ষা নয়। কিন্তু বারবার বলছি, যে সমস্ত পরীক্ষা আমাদের সামনে আসে, আমাদের কাজ হলো যথাসাধ্য নিজের সুবিধা মতো, নিজের খুব খুব করে চেষ্টা করে পরীক্ষাগুলো দেওয়া। এবার তারপর যা হয় সেটা দেখা যাবে, রেজাল্টটা যেমন হয় সেমন দেখা যাবে, কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই। 3rd সেমিস্টার একটু খারাপ হয়েছে, তুমি ভালো করে পড়ো, এখন অনেক সময় রয়েছে, 3 মাস 3.5 মাস তোমার হাতে রয়েছে। এই সময়টা মন লাগিয়ে পড়ো, একদম জি জান লাগিয়ে দাও, দিয়ে রেজাল্ট ভালো করার চেষ্টা করো। চেষ্টাটুকু করতে হবে। আমি সবচেয়ে বেশি যেটা পছন্দ করি ছেলে মেয়েদের থেকে, তাদের এফোর্ট কতটুকু থাকলো। তুমি ভালো করে চেষ্টা করার পরে যদি তুমি ব্যর্থ হও, কোনো সমস্যা নেই। তুমি চেষ্টা করেও যদি ব্যর্থ হও, চেষ্টা না করেও ব্যর্থ হও, তোমাদের জন্য ব্যাকআপ হিসেবে আমি থাকছি, একদম শিওর। তোমার শুধুমাত্র এডুকেশন বিষয় না, অন্যান্য বিষয়ে যে সমস্ত সমস্যা রয়েছে, যদি কিছু প্রবলেম থেকে থাকে, তোমরা মন খুলে আমাকে জানাও। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর থাকছে, বা ওটা আমার কলিং নম্বরও দেওয়া থাকছে, সেখান থেকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নাও। যদি আমাদের অফিসিয়ালস কেউ ধরে থাকে, তার সঙ্গে বলবে যে স্যারের সঙ্গে কথা বলতে চাই, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা সেই বিষয়ে কথা বলতে পারি, তোমার কি সাবজেক্ট রয়েছে, তোমার কেরিয়ার নিয়ে ভবিষ্যতে কোন দিকে যেতে চাইছো, সেই বিষয়ে কথা বলতে পারি। আজকের ভিডিওতে এই বিষয়গুলো বলার একটা কারণ রয়েছে, কারণ সত্যি কথা, আমার স্টুডেন্টদের কেউ কিছু বললে কিন্তু আমি একদম সহ্য করতে পারি না। সেই জন্য যে সমস্ত ছেলেমেয়েরা আমাকে জানিয়েছিল, অনেকে মেসেজ করেছিলে যে স্যার এই সমস্যা হয়েছে রেজাল্ট নিয়ে, কিচ্ছু চাপ নেওয়ার দরকার নেই। তুমি যা করেছো তাতেই খুশি। তোমাদের থেকে শুধু একটা জিনিস চাই, সেটা ডেডিকেশন চাই, আর খুব মন দিয়ে এই 4th সেমিস্টারের পড়াটা চাই। তুমি চেষ্টা করো, না পারলে কোনো চাপ নেই। আর যদি তুমি চেষ্টা করো, তুমি পারবেই পারবে, পারবে একদম, গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে? তাহলে সবাই খুব মন দিয়ে পড়াশোনা করবে। যা যা সমস্যা হবে, শুধু এডুকেশন নয়, অন্যান্য বিষয়েও আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমার সঙ্গে পরামর্শ নেওয়ার চেষ্টা করো। আমরা দুজন আলোচনা করব, 1:1 কথা বলবো, তোমার কোন কোন জায়গাগুলোতে সমস্যা হয়েছে সমাধান করার চেষ্টা করব, আমার সাধ্যের বাইরে হয়ে হয় যদি, তাহলে আমাদের বিভিন্ন এক্সপার্ট টিচার্স রয়েছেন। আমার একটা প্রতিষ্ঠান রয়েছে স্মার্ট টিউটোরিয়াল হাব নামে, সেই প্রতিষ্ঠানে অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এছাড়াও আমার বন্ধু বান্ধবী, আমার শিক্ষক শিক্ষিকা, প্রচুর বড় একটা আমরা পরিবারের মতো, বৃহত্তর একটা পরিবারের মতো। তাদের সঙ্গে আলোচনা করে তোমাদের সমাধান করার চেষ্টা করবো, তোমাদের প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করবো। তাহলে আর কথা বলাচ্ছি না, সরাসরি আজকের ক্লাসে চলে যাচ্ছি। দেখো, আজকে আমাদের প্রধান যেটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে স্মৃতি বা মেমোরি।
এই স্মৃতি বা মেমোরি কথাটা শুনলেই আমাদের একটা যেন মনে হয় যে কোনো কিছু আমি মনে করতে পারছি কিনা, কোনো কিছু আমার মাথায় রয়েছে কিনা, কোনো কিছু আমার মনে রয়েছে কিনা, এই বিষয়টা মনে পড়ে যায়। কম্পিউটারের মেমোরি আমরা জানি, ফোনের মেমোরি জানি, ইন্টারনাল এক্সটার্নাল যে সমস্ত মেমোরি রয়েছে আমরা জানি। ঠিক তেমনি আমাদের মানুষের যে মেমোরি রয়েছে সেইগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা করতে হবে, সেই স্মৃতিটা নিয়ে আলোচনা করতে হবে। সেই স্মৃতিটা আলোচনা করার পূর্বে আমাদের বিশিষ্ট যারা মনোবিদ রয়েছেন তারা স্মৃতি সম্পর্কে কি বলছে একটুখানি দেখে নিই। তারা বলছে যে প্রথমে উডওয়ার্থের কথা আমরা বলবো। তিনি কি বলছেন, যে প্রক্রিয়া দ্বারা আমরা আগের কোনো শেখা কাজকে একইভাবে পরবর্তীকালে সম্পাদন করতে পারি তাই হলো স্মৃতি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বোর্ডে আমরা লিখেছি সেটা। তারপর ডেভিস কি বলছেন, ডেভিস বলছেন স্মৃতি শিখন প্রক্রিয়ার অন্তর্গত একটি প্রক্রিয়া যার সঙ্গে যুক্ত রয়েছে সঞ্চয়ন ও সংরক্ষণ। ঠিক আছে। তারপর আমরা ক্লজমিয়ার কি বলছেন, স্মৃতি হলো সংরক্ষণ, প্রত্যাভিজ্ঞা আর পুনরুদ্রেগের সমবায়। এছাড়াও বিভিন্ন বইতে বিভিন্ন লেখক, বিভিন্ন মনোবিদ বিভিন্ন ভাবে স্মৃতিকে ডিফাইন করার চেষ্টা করেছেন। আমরা যদি আরো দু একটা দেখে নেওয়ার চেষ্টা করি, সেখানে আমাদের স্টাউট বলে একজন মনোবিজ্ঞানী রয়েছেন। তিনি কি বলছেন, পূর্ব অভিজ্ঞতার সঙ্গে পরিপূর্ণ সামঞ্জস্য রেখে আদর্শগতভাবে তার পুনরুদ্রেক করার কৌশল হলো স্মৃতি। আমাদের মনোবিদ রস কি বলছেন, তিনি বলছেন অভিজ্ঞতার সঞ্চয়ন, সংরক্ষণ, পুনরুদ্রেক যে জটিল মানসিক প্রক্রিয়ার মাধ্যমে হয় তাই হলো স্মৃতি। তাহলে দেখো এই যতগুলো সংজ্ঞা আমরা দেখলাম সেখানে প্রধানত একটা বিষয় ক্লিয়ার করা হয়েছে যে আমার অতীত যে অভিজ্ঞতা রয়েছে বা পূর্ব যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাটাকে পুনরুত্থাপন করা বা বর্তমান সময়ে কাজে লাগানোকেই আমরা স্মৃতি বলছি। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে কি বললাম, আমার একটা অতীত অভিজ্ঞতা রয়েছে, সেই অতীত অভিজ্ঞতাটা যদি আমি বর্তমান সময়ে ফিরিয়ে আনতে পারি, আমার পুনরুত্থাপন করতে পারি, সেটাকেই কিন্তু আমরা বলছি স্মৃতি। সেই বহুকাল আগে একটা মেয়েকে দেখেছিলাম কলকাতায় বেড়াতে গিয়ে, তার কথা হঠাৎ আমার মনে পড়ে গেল। কি সুন্দর তার নাক নকশা, কি সুন্দর চুল, তার সেই মানে কি বলবো, এত সুন্দর তার মায়াবী চোখ, সেটা দেখে আমার একদম মনটা এখন যেন ভেবে উৎফুল্ল হয়ে যাচ্ছে। ভীষণ একটা রোমান্টিক ব্যাপার স্যাপার ছিল। এইরকম যদি কারোর জীবনে কোনো স্মৃতি থাকে, বা যখন দার্জিলিং এ বেড়াতে গিয়েছিলাম সকালবেলায় সেই সূর্য দেখা বা কাঞ্চনজঙ্ঘার চূড়াটা যে দেখতে পেলাম, সেই ব্যাপারটা যে মনে পড়ে গেল। অঙ্কের ক্লাসে আমার স্যার যে আমাকে অত্যন্ত ভালোভাবে প্রহার করেছিলেন সেটা যদি মনে পড়ে গেল। এই সমস্ত বিষয়টা স্মৃতি, সবগুলো আমরা যখন ফিরিয়ে আনতে পারছি সেটাই হয়ে যাচ্ছে আমার স্মৃতি। ঠিক আছে। তাহলে স্মৃতির বিভিন্ন সংজ্ঞা আমরা জানলাম, একটা কনসেপ্ট আমাদের মধ্যে তৈরি হলো যে পূর্ব অভিজ্ঞতাটা যদি আমি বর্তমান সময়ে ফিরিয়ে আনতে পারি, পুনরুত্থাপন করতে পারি, সেটাকেই আমরা স্মৃতি বা মেমোরি বলছি। এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে হয়, একটা জটিল একটা প্রক্রিয়া, যেটা মানসিক একটা প্রক্রিয়া বলবো আমরা। সেই স্মৃতির যে প্রধান ধাপগুলো রয়েছে সেইগুলো আমরা একটুখানি বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। যে স্মৃতি বা স্মরণ ক্রিয়া রয়েছে বা মেমোরি রয়েছে, তার যে প্রক্রিয়া বা ধাপগুলো যদি আমরা দেখতে চাই, সেখানে প্রথমত তিনটে ধাপ আমরা দেখতে পাবো। প্রথমে হচ্ছে কি আমাদের শিখন, তারপর সেই শিখনটা আমাদের সংরক্ষণ বা ধারণ আমরা বলবো, তারপরে আমাদের রয়েছে সেটাকে পুনরুত্থাপন করা বা রিপ্রোডাকশনের কথা আমরা বলবো। এই রিপ্রোডাকশনের আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে রিকল, একটা রিকগনিশন। মানে দুরকম ভাবে আমাদের পুনরুত্থাপনটা ঘটে থাকে, পুনরুদ্রেক হতে পারে আর প্রত্যাভিজ্ঞা হতে পারে। তাহলে প্রথম যেটা রয়েছে শিখনের কথা যদি আমরা বলি বা লার্নিং এর কথা যদি আমরা বলি, মনোবিদ উডওয়ার্থ তিনি বলেছেন যে আমাদের স্মৃতি বা স্মরণ ক্রিয়ার প্রথম ধাপ হলো এই শিখন। আমরা কোনো ইন্দ্রিয় গ্রাহ্য বিভিন্ন বস্তুর মাধ্যমে বা ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের মধ্যে একটা ধারণা বা কনসেপশন তৈরি হয়, বা একটা শিখন পুরোপুরি ধরে মনে করো তৈরি হলো। সেই শিখনটা পরবর্তী স্তরে আমাদের মেমোরিতে গেল বা মনের মধ্যে সঞ্চিত হয়ে থাকলো। যখন আমাদের নর্মাল, যখন আমরা এই সমস্ত আমাদের সঙ্গে ক্লাস করছি বা কথোপকথন করছি বা কোনো কাজ করছি, সেটা আমাদের চেতন মনে হয়ে থাকে। তারপর যখন সেটা আমার ধীরে ধীরে প্রাকচেতন মনে যাবে, সেখান থেকে আবার অবচেতন মনে চলে যাবে। এই যে মনের ভাগগুলো আমরা ফ্রয়েডের তত্ত্ব পড়তে গিয়ে পড়েছিলাম, তোমরা দেখতে পারো আমাদের চ্যানেলে সেই ভিডিওটা রয়েছে। তো আমরা মোটামুটি সংরক্ষণ করে রাখি। এবার সেই সংরক্ষণ হয়ে থাকা সেই তথ্যগুলোকে বা সেই ঘটনাগুলোকে আমরা পুনরায় আবার ফিরিয়ে আনতে পারি কিসের মাধ্যমে? পুনরুত্থাপনের মাধ্যমে। তাহলে প্রথম স্তর বললাম শিখন, সেই শিখন লব্ধ বিষয়টা আমরা যখন সঞ্চয় করে রাখছি মনের মধ্যে, সেটাকে আমরা দ্বিতীয় স্তর বলছি। সেখানে আমরা বলছি ধারণ বা হচ্ছে রিটেনশনের কথা আমরা বলছি। আবার যখন সেটা আমরা ফিরিয়ে নিয়ে আসি তখন সেটাকে পুনরুত্থাপন বলছি। তাহলে বারবার বলছি, ভালো করে বিষয়টা বুঝতে হবে, যে কোনো বিষয় প্রথমে আমাদের মধ্যে শিখন ঘটছে, তারপর আমরা সেটা সঞ্চয় করে রাখছি। এই সংরক্ষণ বা সঞ্চয়নের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কি করলে আমার মধ্যে ধারণাটা বেশি থাকবে,
আমি সংরক্ষণ করে রাখতে পারবো। পড়াশোনার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য একটু ভালো করে তোমাদের বলে বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো বিষয় শেখার সময় তোমার দেহ মন পুরোপুরি সুস্থ থাকে, তাহলে কিন্তু তোমার মধ্যে ওই সংরক্ষণটা ভালোভাবে হবে। একটা পড়া তুমি পড়ছো, তোমার খুব জ্বর তখন, বা শরীর ভীষণ অসুস্থ, মনটাও ভালো নেই হয়তো কোনো কারণবশত, বিভিন্ন কারণে আমাদের মনের সমস্যা হতে পারে, বাড়িতে কোনো একটা সমস্যা হয়েছে, বাবা মার সঙ্গে কিছু হয়েছে, বন্ধু বান্ধবীদের সঙ্গে আমার কোনো বিষয়ে একটু মতপার্থক্য হয়েছে, আমার বিপরীতে যে মানুষটা রয়েছে তার সঙ্গে একটু কষাকষি হয়েছে, একটু মন খারাপ, সেই জন্য তখন কিন্তু আমরা যে সমস্ত পড়াশোনা করছি, যা কাজ করছি, বেশি দিন আমাদের স্মৃতিতে থাকে না। ওই জন্য দেহ এবং মনের সুস্থতার অত্যন্ত জরুরি একটা বিষয়। তারপরে সেই যে বিষয়বস্তুটা করছি, আমি যে কাজটা করছি বা যে বিষয়টা আমরা মনে রাখতে চাইছি বা যেটা আমরা সংরক্ষণ করতে চাইছি, সেটা যদি অনেক বেশি আকর্ষণীয় হয়, দীর্ঘদিন স্মৃতিতে থাকবে। যদি সেই সময় আমার মনোযোগটা ঠিকঠাক ভাবে থাকে, স্মৃতিতে থাকবে। আমার যদি আগ্রহটা ঠিকঠাক থাকে, স্মৃতিতে থাকবে। সেটা যদি আমরা বারবার বারবার করে যদি রিভিশন করি, তাহলে অবশ্যই আমার স্মৃতিতে থাকবে। এই রিভিশন করার বিষয়টা তোমাদের একটুখানি না বললে নয়, সেজন্য বলছি। মনে করো একটা বিষয় প্রথমবার আমরা পড়লাম, পড়ার পরে বা জানলাম বা একটা কাজ করলাম প্রথমবার, সেটা যদি আমরা বারবার বারবার করে থাকি, সেটা কিন্তু আমরা রিভিশন করছি বারবার বারবার, তখন সেটা আমার স্মৃতিতে দীর্ঘদিন থাকবে, সেটা দীর্ঘস্থায়ী স্মৃতি হবে। এই বিষয়ে তোমরা যখন পড়াশোনা করার ক্ষেত্রে আমি বারবার একটা বিষয় বলে থাকি, যদি তুমি 1 ঘন্টা পড়ো, যদি তুমি 2 ঘন্টা পড়ো, যদি তুমি 3 ঘন্টা পড়ো, যদি তুমি আরো বেশি সময় পড়ো, যত সময় তুমি পড়ছো, সেই সময়টা শুধু কন্টিনিউ না পড়ে সেটাকে কতগুলো পার্টে ভাঙতে হবে তোমাদের। একটা পার্ট, মনে করো একটা পড়া আমি তৈরি করছি, আমি বেশিরভাগ এই বিষয়টা বলে থাকি, ছেলে মেয়েদের সাজেস্ট করে থাকি, যে প্রথম তুমি একটা বিষয় ধরো পড়তে চাইছো, মুখস্থ করতে চাইছো, বা সেই বিষয়টা আমাকে জানতে চাইছো, প্রথমে তোমাকে যেটা করতে হবে, প্রথমে তুমি জোরে জোরে 3 বার পড়ো, তারপর 2 বার একটু আস্তে আস্তে পড়ো, তারপর 1 বার লেখো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেইভাবে তুমি একটা পড়া তৈরি করতে পারো। এবার পড়া করার ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে রেগুলার যেটা পড়াতে তুমি করবে, হয়তো কাল সকালে তোমার টিউশন আছে বা কোনো একটা সাবজেক্ট তুমি পড়ছো, সেটাতে তুমি করবে। যদি আমি 1 ঘন্টা পড়ে থাকি, ধরে নিচ্ছি আমি সাপোজ 3 ঘন্টা পড়ি, সেই 3 ঘন্টার মধ্যে নর্মাল পড়া করার যেমন সময় থাকবে, ওই পদ্ধতিতে পড়াটা করতে হবে। আর তার মধ্যে অন্তত 1 ঘন্টা, খুব কম হলে আধ ঘন্টা কিন্তু আমাকে রিভিশনের জন্য সময় রাখতে হবে। তাহলে আমরা যতক্ষণই পড়তে বসি না কেন, আমরা ঠিক করে নেব যে আমরা এতক্ষণ পড়াশোনা করব, সন্ধ্যাবেলা সকালবেলা বা যখন তুমি পড়তে বসছো তখন এতক্ষণ পড়াশোনা করবে। তার মধ্যে কিন্তু তোমাকে যে সময়টা রাখতেই হবে, সেটা আমি বলবো রিভিশনের সময়। রিভিশন যদি না করি, আমরা একদিক থেকে পড়ে পড়ে যাব, একদিক থেকে অল্প 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 করে ভুলে ভুলে যাব। ঠিক আছে, সেই বিস্মরণের কারণগুলো আমরা এর পরবর্তীতে জানবো। কিন্তু তাহলে কি বললাম, এটাই হচ্ছে কিন্তু প্রসেস। সেজন্য সংরক্ষণ করার জন্য এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা যে মূল যে জিনিসটা জানার চেষ্টা করব, সেটা হচ্ছে আমাদের পুনরুত্থাপনটা কি জিনিস, ঠিক আছে, বা রিপ্রোডাকশনটা কি জিনিস, সেটা কিভাবে কাজ করে, সেইটা একটু আমরা ডিটেলসে জেনে নেব। পুনরুত্থাপন বা রিপ্রোডাকশন সেটা কি? কোনো পুরনো অভিজ্ঞতা বা অতীত অভিজ্ঞতা যদি আমরা ফিরিয়ে আনতে পারি, চেতন স্তরে বা চেতন মনে যদি ফিরিয়ে আনতে পারি, সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি পুনরুত্থাপন বলে থাকি। ঠিক আছে। আচ্ছা, এই পুনরুত্থাপনের প্রধানত দুটো প্রক্রিয়া রয়েছে, একটা হচ্ছে রিকল, একটা হচ্ছে রিকগনিশন। ঠিক আছে, রিকলটা কি জিনিস আর রিকগনিশনটা কি জিনিস, সেটা একটুখানি আমরা জানার চেষ্টা করব। এই পুনরুদ্রেক বা রিকলটা কি জিনিস? রিকল হচ্ছে এমন একটা মানসিক প্রক্রিয়া, যেখানে আমার যে অভিজ্ঞতা রয়েছে বা যে বিষয়বস্তু, তার অনুপস্থিতিতে একটা মানসিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা চেতন মনে নিয়ে আসতে পারি। মানে কি, আমার একটা অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাটার অনুপস্থিতিতেই কিন্তু আমরা মনের মধ্যে নিয়ে আসছি, কোনো সাপেক্ষ কিছু আমার লাগছে না। সেই জন্য যদি আমরা এটা খুব ভালোভাবে যদি বোঝার চেষ্টা করি, মনে করো একটা প্রশ্ন আমাকে করা হলো যে তোমার জন্ম তারিখ কবে, তার জন্য আমার কোনো কিছু সাপেক্ষ প্রয়োজন হচ্ছে না, আমি বলে দিলাম যে আমার জন্ম তারিখটা এই তারিখ। বা যদি আমাকে বলা হলো যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি, আমরা বলে দিলাম ধরো নরেন্দ্র মোদী। তো বলার পর সঙ্গে সঙ্গে এর জন্য আমার কোনো কিছু সাপেক্ষের প্রয়োজন হচ্ছে না, কোনো হিন্স দিতে হচ্ছে না, কোনো বিষয় আমাদের দরকার হচ্ছে না, আমরা সরাসরি মানসিক ক্রিয়ার মাধ্যমে ভেতর থেকে বের করে দিতে পারছি যে বিষয়টা আমার মধ্যে সংরক্ষিত রয়েছে, সেটা আমরা পুনরুত্থাপন ঘটাতে পারছি। এটাকে আমরা রিকল বলছি। ভালো করে বোঝার চেষ্টা করবে। রিকল রিকগনিশন নিয়ে অনেকের মধ্যে সমস্যা ছিল, তারা আমাকে জানিয়েছিল শিক্ষণের সময় যখন আমরা এই বিষয়গুলো বলেছিলাম। তাহলে পুনরুদ্রেকটা আমরা কি বলছি? কোনো উদ্দীপকের উপস্থিতি ছাড়া বা উদ্দীপকের সাহায্য ছাড়া যদি আমরা কোনো বিষয়বস্তুকে পুনরুত্থাপন করতে পারি, মনে করতে পারি, সেটা হয়ে গেল আমাদের রিকল। রিকল প্রধানত দু ধরনের পদ্ধতিতে হয়ে থাকে, একটা প্রত্যক্ষ পুনরুদ্রেক, একটা পরোক্ষ পুনরুদ্রেক। ঠিক আছে, প্রত্যক্ষ পুনরুদ্রেকটা কি জিনিস? কোনো বিষয়বস্তু বা কোনো সংরক্ষিত বিষয়বস্তু
আমাদের মনে করার ক্ষেত্রে যদি অপর কোনো ঘটনার কোনো বিষয়বস্তুর সাহায্যের না প্রয়োজন হয়, সরাসরি মনে পড়ে গেল, তাহলে সেটা হয়ে গেল প্রত্যক্ষ পুনরুদ্রেক। যেমন মনে করো আমি একটা সময় বসে আছি, আমার বাবার কথা মনে পড়ে গেল, পুরোনো দিনের ছোটবেলার কিছু কথা মনে পড়ে গেল, আমার স্কুল জীবনের কথা কিছু মনে পড়ে গেল, বা অন্যান্য বিভিন্ন জিনিস আমার মনে পড়ে যেতে পারে, সেটা হলো আমার প্রত্যক্ষ পুনরুদ্রেক। কোনো কিছু ঘটনা, কোনো কিছু বিষয়বস্তুর সাহায্যের আমার প্রয়োজন হচ্ছে না। এবার হঠাৎ করে দেখা গেল যে একটা বাচ্চাকে দেখেছি আমি, সে তার মায়ের হাত ধরে ঘুরছে, তখন সেটা দেখার পর আমার হয়তো ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল, আমি মায়ের সঙ্গে এইভাবে ঘুরতাম, মায়ের সঙ্গে এইভাবে মেলায় যেতাম বা কিছু। বা ধরো আমি যখন একজন আমাকে কেউ বলল যে আমরা সেই বেড়াতে গিয়েছিলাম মুকুটমণিপুর, সেখানে আমার মনে পড়ে গেল যে মুকুটমণিপুরে আমরা যখন যাচ্ছিলাম তখন রাস্তায় একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে একটা বাচ্চা ছেলে খুব জখম হয়েছিল, তার কথাটা মনে পড়ে গেল। মানে মুকুটমণিপুরের সাপেক্ষে কিন্তু আমার ওই বাচ্চাটার কথা মনে পড়ে গেল। এই ধরনের পুনরুদ্রেককে আমরা কি বলবো? পরোক্ষ পুনরুদ্রেক বলবো। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে পুনরুদ্রেকের ক্ষেত্রে দু ধরনের পুনরুদ্রেকের কথা আমরা বলেছি, একটা প্রত্যক্ষ পুনরুদ্রেক, একটা হচ্ছে পরোক্ষ পুনরুদ্রেক। আচ্ছা, পুনরুদ্রেকের যে কারণ রয়েছে, সেই পুনরুদ্রেকের প্রধান কারণটা কি? অনুষঙ্গ। এই অনুষঙ্গটা কি জিনিস? অনুষঙ্গ হচ্ছে মনের এমন একটা গুণ যেটা কি করে, যেটা অতীত অভিজ্ঞতা বা দুটো অভিজ্ঞতার মধ্যে আর সম্পর্ক স্থাপন করে, তার ফলে আমরা সেই অভিজ্ঞতাগুলো ফিরিয়ে আনতে পারি বা পুনরুত্থাপন করতে পারি। সেই অনুষঙ্গের প্রধানত তিনটে সূত্র রয়েছে, একটা সাদৃশ্যের সূত্র, একটা বৈসাদৃশ্যের সূত্র, একটা সান্নিধ্যের সূত্র। এই সাদৃশ্যের সূত্রটা যদি আমরা বুঝতে চাই, তাহলে ধরো মনে করো সাদৃশ্য বলতে আমরা কি বুঝি? একই রকমের জিনিসকে আমরা বুঝি না সাদৃশ্য বলতে? তো এই একই রকমের জিনিস যদি আমরা বুঝতে চাই, সেখানে আমরা দেখবো যে মনে করো কবিতা, কবিতার মধ্যে একটা সুন্দর ছন্দ রয়েছে, তাই না? সেজন্য কবিতার ওই ছন্দের জন্য, ওই সাদৃশ্যের জন্য কবিতাগুলো আমাদের সহজে মনে থাকে বা সহজে আমরা মনে করতে পারি। আর গদ্যাংশের ক্ষেত্রে কোনো একটা ছন্দ থাকে না, কেমন একটা লেখা পরপর পরপর ডেসক্রিপটিভ টাইপ ব্যাপার, সেটা মনে রাখতে আমাদের কঠিন মনে হয় অনেক। সেজন্য এটাই হচ্ছে একদম সাদৃশ্যের সূত্র। বৈসাদৃশ্যের সূত্রটা আমরা কিভাবে মনে রাখবো? মনে করো একটা জিনিস আমি দেখলাম বা একটা জিনিস মনে করলাম, পুনরুত্থাপন করলাম সংরক্ষণ থেকে, তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস আমার পুনরুত্থাপন হয়ে গেল বা পুনরুদ্রেক ঘটলো, সেটাকে আমরা বলছি বৈসাদৃশ্যের সূত্র। যেমন মনে করো কোনো রেস্টুরেন্টে বা কোনো একটা হোটেলে আমি খেতে গিয়েছি, সেখানে খাবারটা দেখে আমার বাড়ির খাবারের কথা মনে পড়ে গেল, এই দুটো অভিজ্ঞতার মধ্যে একটা অনুষঙ্গ হলো, এটা এক ধরনের বৈসাদৃশ্যের সূত্র। আবার মনে করো আমি ক্লাসের সবচেয়ে যে ভালো মেরিটিয়াস স্টুডেন্ট, যে সবচেয়ে ভালো মেধাবী ছাত্র বা ছাত্রী, তার কথা যখন আমি মনে করলাম, তখন অপোজিটে একজন হয়তো খুব দুর্বল স্টুডেন্ট ছিল, তার কথা মনে পড়ে গেল। এই একটা সম্পর্ক। হয়তো সাদা রঙের কথা আমি ভাবছি বা সাদা রং দেখছি, সঙ্গে সঙ্গে আমার কালো রঙের কথা মনে পড়ে গেল। এই ধরনের হচ্ছে বৈসাদৃশ্যের সূত্র। আচ্ছা, সান্নিধ্যের সূত্রের কথা আমরা কি বলবো? একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা একটা রিলেশন থাকবে, সেটাকে আমরা সান্নিধ্যের সূত্র বলছি। আমি হয়তো অনেকদিন আগে রাম আর শ্যামকে একসঙ্গে দেখেছিলাম, রামকে দেখা মাত্রই বা রামের কথা মনে পড়তেই আমার শ্যামের কথা মনে পড়ে গেল। ঠিক আছে? একইভাবে হয়তো দুজন খুব বান্ধবী ছিল, খুব ভালো বান্ধবী দুজন ছিল, নাসরিন আর তুহিনা। তো এই নাসরিনের কথা আমার যে মনে পড়লো কোনো একটা কারণে, পুনরুত্থাপন ঘটলো নাসরিনের কথাটা, সঙ্গে সঙ্গে তুহিনার কথা আমার মনে পড়ে গেল। এই ধরনের বিষয়টাকে আমরা কি বলছি? সান্নিধ্যের সূত্র বলছি। আচ্ছা, এবার তাহলে আমরা কি জেনে নেব? প্রত্যাভিজ্ঞাটা কি জিনিস সেইটা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রত্যাভিজ্ঞা রয়েছে, বা যেটাকে আমরা বলছি রেকগনিশন বলছি, সেই রেকগনিশনটা কি জিনিস? অনেক সময় অনেক বিষয়বস্তু আমরা পুনরুদ্রেক ঘটাতে পারি না, মনে করতে পারি না সরাসরি, তখন আমাদের কিছু সাহায্যের প্রয়োজন হয়, কোনো আমাদের হিন্টস দেওয়ার দরকার হয়ে পড়ে, সেটাকেই কিন্তু বলা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। যেমন এমসিকিউ প্রশ্নের কথা যদি আমরা বলি, তাহলে তোমাকে বলা হলো পলাশীর যুদ্ধ কবে হয়েছিল, বা পলাশীর যুদ্ধ হয়েছিল 1657, 1457, 1497 আর 1557। এই যে চারটে অপশন দেওয়া হলো, সঙ্গে সঙ্গে তুমি মনে করতে পারলে যে কোনটাই হচ্ছে পলাশীর যুদ্ধ হয়েছে কত সালে, 1757 সালে। তাহলে এটা তোমার মধ্যে প্রত্যাভিজ্ঞা ঘটলো। মানে কোনো কিছু বিষয়বস্তু যদি উপস্থাপন করি বা একটা উদ্দীপক উপস্থাপন করি, তার সাহায্যে তুমি কোনো কিছু বিষয় পুনরুত্থাপন ঘটাতে পারছো, এটাই হচ্ছে তোমার প্রত্যাভিজ্ঞা। যেমন শিশুদের ক্ষেত্রে হয়তো দেওয়া হলো যে এর মধ্যে বৃত্তাকার চিত্র কোনটি, বলে চারটে ছবি দেওয়া হলো, একটা আয়তক্ষেত্রের দেওয়া হলো, বা একটা চতুর্ভুজের, একটা ত্রিভুজের, একটা বৃত্তের ছবি দেওয়া হলো, একটা ষড়ভুজের ছবি দেওয়া হলো, সে তখন বৃত্তটাকে চিহ্নিত করতে পারলো। এই যে বিষয়টা, এটাকে আমরা কিন্তু বলছি প্রত্যাভিজ্ঞা। তাই দেখো, পুনরুদ্রেকের ক্ষেত্রে আমার কোনো উদ্দীপক থাকতে হচ্ছে না, বা কোনো অভিজ্ঞতার সাপেক্ষে কিন্তু আমি পুরনো অভিজ্ঞতাকে মনে করতে চাইছি না, মনে করতে হচ্ছে না, সরাসরি আমার মানসিক ক্রিয়ার মাধ্যমে মনে পড়ে যাচ্ছে বিষয়গুলো। আর প্রত্যাভিজ্ঞার ক্ষেত্রে তাহলে কি হচ্ছে? কোনো কিছু সাপেক্ষে আমাকে মনে করতে হচ্ছে।
তাহলে আমরা বিভিন্নভাবে স্মৃতি শ্রেণীবিভাগ করতে পারি বা বিভিন্ন দিক থেকে আমরা স্মৃতিকে শ্রেণীবিভক্ত করতে পারি। প্রথমত আমরা যদি বলতে চাই শিখনের কৌশলগত স্মৃতি, শিখনের কৌশলগত দিক থেকে প্রথমত আমরা স্মৃতিকে দুটি ভাগে ভাঙতে পারি, একটা অভ্যাসগত স্মৃতি, একটা প্রকৃত বা যৌক্তিক স্মৃতি। মনে করো কোনো বিষয়বস্তু আমরা অর্থ না বুঝে যদি বারবার বারবার পুনরাবৃত্তি করার ফলে সেটাকে আমাদের স্মৃতিতে থাকে বা সংরক্ষিত হয়, সেটাকে আমরা স্মৃতি বলছি। তাহলে এখানে যেমন কি আমরা ছোটবেলায় যে অকার আকার লিখছি, আমরা তো বুঝে বুঝে লিখি না, যেটা আমাদের শেখানো হয় বারবার বারবার বুলিয়ে বুলিয়ে শিখছি। আমি যে নামটা শিখছি সেটাও বারবার বারবার পুনরাবৃত্তির মাধ্যমে শিখছি, এটাকে আমরা কি বলবো, অভ্যাসগত স্মৃতির কথা বলবো। আর যৌক্তিক স্মৃতি কাকে বলবো, যে বিষয়বস্তুটা আমরা ভালো করে বুঝে তারপর আমাদের মেমোরিতে আসে এবং পরবর্তীতে আমরা পুনরুত্থাপিত করতে পারি, সেটাকে আমরা কি বলছি, যৌক্তিক স্মৃতি। যেমন মনে করো আমাদের ত্রিভুজ বা চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি যে 180 ডিগ্রি, এটা যেন বুঝলাম যে 3টে কোণের সমষ্টি কিভাবে 180 ডিগ্রি হচ্ছে, এই বিষয়গুলোকে আমরা কি বলছি, যৌক্তিক স্মৃতি বলছি। এবার আমাদের রয়েছে সংগঠনগত স্মৃতি বা স্থায়িত্ব কাল অনুসারে স্মৃতিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা ক্ষণস্থায়ী একটা দীর্ঘ। সেটা নিশ্চয়ই তোমরা মনে বুঝতে পারছো, যে সমস্ত বিষয় আমাদের অল্প সময় মনে থাকে বা স্মৃতিতে অল্প সময় থাকে সেগুলোকে আমরা ক্ষণস্থায়ী বলছি, আর যেগুলো আমাদের দীর্ঘ সময় ধরে আমাদের স্মৃতিতে থেকে যায় সেগুলোকে আমরা কি বলছি, দীর্ঘস্থায়ী স্মৃতি বলছি। এবার আমাদের রয়েছে বিভিন্ন ইন্দ্রিয়জাত যে স্মৃতিগুলো রয়েছে। তোমরা সবাই নিশ্চয়ই জানো আমাদের 5টা প্রধান ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই সমস্ত ইন্দ্রিয় থেকে আমাদের যে স্মৃতিগুলো আসে সেগুলোকে আমরা বিভিন্ন ইন্দ্রিয়জাত স্মৃতি বলছি। যেমন দর্শনজনিত স্মৃতি, কোনো বিষয়বস্তু আমরা দেখলাম, দেখার পর যে স্মৃতিটা আমাদের মধ্যে তৈরি হলো সেটাকে দর্শনজাত স্মৃতি বলছি। এর প্রসেসটা নিশ্চয়ই তোমরা জানো, আগে ও পড়ে এসছো, বা এই সংক্রান্ত যদি তোমরা জানতে চাও যে কোন ইন্দ্রিয়ের মাধ্যমে কেমন ভাবে আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয় বা সংবেদন তৈরি হয় বা স্মৃতিতে কিভাবে আসে, সেটা নিয়ে আমাদের একটা ভিডিও করা রয়েছে, তোমরা একটুখানি দেখে নেবে, সংবেদন বা সেন্সেশন বলে, সেটা তোমরা দেখে নিতে পারো চাই। তারপরে কি রয়েছে আমাদের শ্রবণজাত স্মৃতি, আমাদের কানের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলো শুনে শুনে আমরা স্মৃতিতে থাকছে, যেমন একটা গান হয়তো আমাদের স্মৃতিতে রয়েছে, তাই না? এই স্মৃতিটা শুরু করার আগে আমরা গান একটা বলেছিলাম, স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস, ভালোবাসার মরশুম। শুনেছিলাম গানটা, শুনে শুনে আমার স্মৃতিতে থেকে গেছে, এই এক্ষুনি পুনরুত্থাপিত করে নিলাম। এটা সাপেক্ষে কিন্তু পুনরুত্থাপনটা করলাম, তাই না? তাহলে এক্ষুনি আমার কি হয়ে গেল, কি হয়ে গেল বলো, আমাদের যে অনুষঙ্গের সূত্রগুলো ছিল সেখানে কি করলাম, আর পড়াতে পড়াতে কিন্তু মনে পড়ে গেলাম, কি হলো সেটা তো কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, তারপরে ঘ্রাণজাত, আমরা যে সমস্ত গন্ধ পাচ্ছি সেই গন্ধটা নিয়ে যে ঘ্রাণজনিত যে স্মৃতি তৈরি হচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। স্পর্শজনিত, আমাদের ত্বকের মাধ্যমে যে স্মৃতিটা সম্ভব হচ্ছে সেটাকে আমরা স্পর্শজনিত স্মৃতি বলছি। আর স্বাদজনিত, আমাদের জিহ্বা বা জিভের মাধ্যমে যে স্মৃতিটা আমাদের মধ্যে গড়ে উঠছে সেটাকে আমরা স্বাদজনিত স্মৃতি বলছি। এছাড়াও আমাদের কি রয়েছে, বিভিন্ন সক্রিয় ভাবে আমরা যে স্মৃতিগুলো, এটা মানসিক ইচ্ছা সংক্রান্ত, এটা মানসিক ইচ্ছা সংক্রান্ত যে স্মৃতিগুলো, সেগুলো আমরা সক্রিয়ভাবে যে সমস্ত স্মৃতি আমাদের মধ্যে আসছে, আর নিষ্ক্রিয় স্মৃতির কথা বলা হয়েছে। এছাড়াও এক ধরনের স্মৃতিকে ভাগ করা হয়েছে ঘোষণা ধর্মিতার ভিত্তিতে, একটাকে ভাষা নির্ভর স্মৃতি বলা হচ্ছে, একটাকে ঘটনা নির্ভর স্মৃতি বলা হয়েছে। এইবার এই স্মৃতির ক্ষেত্রে ভালোভাবে স্মৃতিতে কিভাবে থাকবে বা উত্তম স্মৃতি কিভাবে তৈরি হবে সেটা আমরা একটুখানি জেনে নেব। উত্তম স্মৃতি বা গুড মেমোরির যে শর্তাবলী রয়েছে বা লক্ষণ সমূহ রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। যেমন বলেছে অভিজ্ঞতা অর্জনে উৎকর্ষতা। একটা অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে যদি আমার মধ্যে উৎকর্ষতা থাকে, যদি আমরা ঠিকঠাক ভাবে শিখতে পারি বিষয়বস্তুটা, তাহলে কিন্তু সেটা আমাদের অনেক দিন আমাদের স্মৃতিতে থাকবে। বারবার যদি আমরা পুনরাবৃত্তি করেছি বা রিভিশন করছি যদি, তাহলে কিন্তু সেটা আমাদের অনেক বেশি স্মৃতিতে ভালো থাকবে বা আমরা উত্তম স্মৃতি সেটা বলতে পারবো। তারপরে আমাদের হচ্ছে উত্তম সংরক্ষণ। একটা স্মৃতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংরক্ষণ। দৈহিক এবং মানসিক ভাবে আমাদের যদি যার স্মৃতি ঘটছে সে যদি সুস্থ থাকে, তার মধ্যে কিন্তু একটা উত্তম সংরক্ষণ ঘটবে, ফলে সে পরবর্তীতে পুনরুত্থাপনটা করতে পারবে। তাহলে ঠিকঠাক ভাবে আমাদের সংরক্ষণ ঘটতে হবে। তারপর কি রয়েছে, সঠিক পুনরুদ্রেক ও প্রত্যাভিজ্ঞা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পুনরুদ্রেক বা প্রত্যাভিজ্ঞা যদি ঠিকঠাক ভাবে হয় সেটাকেই আমরা উত্তম স্মৃতি বলতে পারবো। পুনরুদ্রেক বা প্রত্যাভিজ্ঞা কি আমরা আগে বললাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে আমাদের সে দ্রুততার কথা বলা হয়েছে, যদি কোনো বিষয় আমরা ঠিকঠাক ভাবে দ্রুত শিখতে পারি বা উত্তম স্মৃতির লক্ষণের ক্ষেত্রে দ্রুত শেখাটাকে গুরুত্ব দেওয়া হয়। যারা খুব দ্রুত শিখতে পারে তারা কিন্তু স্মৃতিতে কিন্তু ঠিকঠাক ভাবে রাখতে পারে, তাই না? তার মধ্যে সেই এবিলিটিটা রয়েছে। নির্ভুলতা, কোনো বিষয়বস্তু শেখার ক্ষেত্রে নির্ভুল ভাবে যদি শেখে, ভ্রমশীর্ণ যদি বা ভ্রম শূন্য
যদি শিখন হয় তাহলে কিন্তু তার উত্তম স্মৃতি সেটাকে আমরা বলতে পারি। বুদ্ধি, স্মৃতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে বুদ্ধি। বুদ্ধিটা যত বেশি থাকবে স্মৃতিটা আমাদের তত বেশি ভালো হবে বা উত্তম হবে। ঠিক আছে, এই হলো আমাদের উত্তম স্মৃতির বিভিন্ন শর্তাবলী। আচ্ছা, এইবার যে বিষয়টা আমাদের রয়েছে যেটা আমরা আলোচনা করব, একটা স্মৃতির উন্নতিতে শিক্ষকের কি ভূমিকা রয়েছে সেটা। স্মৃতির উন্নয়নে যে বিভিন্ন পদ্ধতি রয়েছে বা একটা শিক্ষক কি ভূমিকা গ্রহণ করতে পারেন সেটা যদি আমরা দেখে নিই, প্রথমে আমরা দেখবো অর্থপূর্ণ পাঠ্য বিষয়। যদি কোনো বিষয় আমাদের কাছে অর্থপূর্ণ হয়ে ওঠে, যে তার যদি মিনিংটা আমরা রিলেট করতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদের স্মৃতিতে দীর্ঘদিন থাকবে এবং উত্তম স্মৃতিতে পরিণত হবে, তাই না? সেজন্য একজন শিক্ষক কি করতে পারেন, বিষয়বস্তুটা অনেক অর্থপূর্ণ ভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে পারেন। ঠিক আছে, তার পরের পয়েন্ট আমাদের কি রয়েছে, অনুষঙ্গ পদ্ধতি। আগেও বলেছিলাম অনুষঙ্গ পদ্ধতি দুটো অভিজ্ঞতার মধ্যে রিলেট করার বা যোগাযোগ বা সম্পর্ক স্থাপন করার যে গুণ, সেটাকে আমরা অনুষঙ্গ বলছি। আমরা যদি পড়ানোর ক্ষেত্রে একজন শিক্ষক যদি অনুষঙ্গমূলক ভাবে শিক্ষাদান করে থাকেন, একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয় জুড়ে জুড়ে সুন্দরভাবে যদি তাদের অনুষঙ্গ পদ্ধতিতে পড়ান, তাহলে কিন্তু সেটা দীর্ঘদিন স্মৃতিতে থাকবে। সামগ্রিক ধারণা, একটা বিষয়বস্তু সম্পর্কে একটা টিচার যদি সামগ্রিক একটা ধারণা দিতে পারেন, তাহলে কিন্তু কি হবে, আমাদের মধ্যে একটা উত্তম স্মৃতি বা গুড মেমোরি একটা তৈরি হবে, তাই না? তারপরের পয়েন্ট আমাদের রয়েছে অতি শিখন। যদি একটা বিষয়বস্তুকে আমরা বারবার যদি পুনরাবৃত্তি করতে থাকি, যদি রিভিশন করতে থাকি, তাহলে সেই স্মৃতিটা আমাদের মধ্যে অনেক ভালো হবে। বারবার বলেছিলাম পড়াশোনার ক্ষেত্রে তোমরা রিভিশনের উপর গুরুত্ব দেবে বা অতি শিখনের উপর গুরুত্ব দেবে। বারবার একই বিষয়বস্তু যদি আমরা শিখে থাকি, তাহলে আমাদের মধ্যে সেই স্মৃতিটা অনেক ভালো হবে, তাই না? ভালো করে ভেবে দেখো, যদি মনে করো আমাদের যে মায়েরা রয়েছেন তারা যে রান্নার কাজে এত পটু বারবার করার ফলে তারা কিন্তু এখন রান্নার ক্ষেত্রে কত মশলা লাগবে কি লাগবে একদম ডাইরেক্ট দিয়ে দেয়। তার স্মৃতিতে এই বিষয়টা খুব ভালো আছে। আমরা প্রথমে রান্না করতে গেলে নুন বেশি হয়ে যাচ্ছে, ঝাল বেশি হয়ে যাচ্ছে, জল বেশি হয়ে যাচ্ছে, অনেক উপাদান কম বেশি হয়ে যাচ্ছে, কিন্তু তারা বারবার ওই শিখনটা তার মধ্যে হয়েছে বলে কিন্তু কোনো সমস্যা নেই। তারপরে কি রয়েছে, সারসংক্ষেপ। যদি কোনো বিষয়বস্তু একটা জিস্ট আমরা মনে রাখতে পারি, বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে বড় কোনো একটা টপিক আমি পড়লাম, তার সারবস্তু যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে শিখনটা সম্পন্ন হবে। বারবার করে আমি লেখার ক্ষেত্রে বলি, তোমরা খাতার একদিকে একটা এসএন বলে একটা জায়গা করে রাখবে, শর্ট নোটস। মানে হচ্ছে সেই পেজে তোমার খাতার টোটাল যে তুমি কি কি বিষয়ে লিখেছো, সেইটা যদি একটা ছোট মতো নোটস কোণের দিকে করে রাখতে পারো ছোট ছোট কিওয়ার্ড গুলো দিয়ে, তাহলে তুমি রিভিশন করার সময় চটপট করে খুলে একটা খাতার এসএনটা দেখেই তুমি পেজটাতে কি কি আছে বুঝতে পারবে। ঠিক আছে, তারপর কি অনুশীলন বা চর্চা, বারবার অনুশীলন করার পরে আমাদের স্মৃতিটা খুব ভালো হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তারপরে রয়েছে আগ্রহ ও মনোযোগ। কোনো বিষয়বস্তু স্মৃতিতে রাখার ক্ষেত্রে আমাদের অনেক বেশি আগ্রহ এবং মনোযোগ সৃষ্টি করার দরকার রয়েছে। আমরা যদি আগ্রহী এবং মনোযোগী হয়ে একটা বিষয়বস্তু শিখি, তাহলে কিন্তু আমাদের অনেক দিন সেটা স্মৃতিতে থাকে। তারপরে রয়েছে শিখন উপকরণ ব্যবহার। শিক্ষক কি করতে পারেন, বিভিন্ন টিচিং লার্নিং মেটেরিয়ালস ব্যবহার করে, বিভিন্ন চার্ট, মডেল, বিভিন্ন ভিডিও ক্লিপস, এগুলো ব্যবহার করে কিন্তু আমাদের কাছে সেই স্মৃতিতে অনেক বেশি দিন সঞ্চয় করে রাখতে পারে। এবার আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে SQ4R কৌশল রয়েছে, এটা শিক্ষকরা কেমন করে ব্যবহার করবেন আর এই কৌশলটা কি সেটা একটু আমরা জেনে নেব। SQ4R পদ্ধতি, এটা 1972 খ্রিস্টাব্দে থমাস এবং রবিনসন এই পদ্ধতিটা উদ্ভাবন করেন। একজন শিক্ষক শিক্ষার্থীদের কিভাবে স্মৃতিতে রাখবেন সে বিষয়ে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা হয়ে থাকে। সেটাকে প্রধানত তিনটে স্তরে এটা বিভক্ত, একটা হচ্ছে সার্ভে, একটা কোশ্চেন আর 4R। তাহলে SQ4R, S ফর সার্ভে, Q ফর কোশ্চেন আর 4R মানে 4টে R এর ক্ষেত্রে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমে যে বিষয়বস্তুটা আমি সংরক্ষণ করতে চাইছি বা স্মৃতি থেকে আনতে চাইছি বা স্মৃতিতে রাখতে চাইছি, সেটা সম্পর্কে আমাকে সার্ভে করতে হবে। তারপর সেই বিষয় সম্পর্কে অনেকগুলো কোশ্চেন করতে হবে, কি, কেন, কোথায়, এই সমস্ত কোশ্চেন গুলো আমাকে তৈরি করতে হবে। তারপর আমার কি করতে হবে, 4R যেটা রয়েছে সেখানে প্রথমত 4টে স্তরের কথা বলা হয়েছে। প্রথমে বলে রিডের কথা বলা হয়েছে, ভালো করে বিষয়বস্তুটা আমাকে পড়তে হবে। তারপর রিফ্লেক্ট বা প্রতিফলনের কথা বলা হয়েছে, পড়ার পর সেই বিষয়বস্তুটা আমাকে ভালো করে যৌক্তিকতা দিয়ে বিচার করতে হবে, আমার মধ্যে অর্থপূর্ণ করে তুলতে হবে। তারপর রয়েছে রিকল, সেই বিষয়বস্তুটা আমাকে বারবার করে মনে করতে হবে বা আবৃত্তি করতে হবে, বারবার এই প্রসেসটা চলতেই থাকবে। তাহলে কি হবে, আমার মধ্যে অনেকটা স্মৃতিটা ঠিকঠাক ভাবে হবে। আর শেষে রয়েছে রিভিউ, আমি আবৃত্তি করার পর শেষে বিষয়বস্তুটা একটুখানি বিশ্লেষণ করে নেব বা যেখানে যেখানে প্রয়োজন হয় সংশ্লেষণ করে নেব। তার ফলে কিন্তু এটা আমাদের দীর্ঘস্থায়ী মেমোরিতে থাকবে। বিষয়টা তাহলে বোঝা গেল SQ4R কি জিনিস। বলেছি 1972 সালে থমাস এবং রবিনসন কিন্তু এই পদ্ধতিটা উদ্ভাবন করেছিল। আচ্ছা, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিস্মরণটা কি জিনিস। স্মরণের কথা তো আমরা জানলাম, স্মৃতির কথাটা আমরা জানলাম, এর বিপরীতে একটা প্রক্রিয়া রয়েছে, আমরা সেই যে ভুলে যাই। সেই গোলমাল সিনেমায় আমাদের জনি লিভার যে ক্যারেক্টারটা করেছিল, ভুল ছিল না, সেই আমরা ভুলে যাচ্ছি অনেক বিষয়, কি জন্য ভুলে যাচ্ছি
সেইটা একটুখানি আমাদের জানতে হবে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহু বছর পরীক্ষায় আসে। বিস্মরণ কি আর বিস্মরণের কারণগুলি লেখো। বিস্মরণটা একটু আমরা বুঝে নিই। কি পড়াচ্ছিলাম এক্ষুনি সে ভুলে গিয়েছি, সব কিছু আর মাথায় মধ্যে আমার আসছে না, আর একদম মনে করতে পারছি না কি পড়াচ্ছিলাম, মানে আমার বিস্মৃতি ঘটেছে। এই বিস্মরণ বা বিস্মৃতিটা কি জিনিস? তাহলে স্মৃতির বিপরীত বিস্মৃতি। স্মৃতি একটা কিন্তু একটা প্রক্রিয়া, তাই না? প্রথমে আমাদের শিখন ঘটছে, সেটা সংরক্ষণ হচ্ছে, তারপর সেটা আমরা পুনরুত্থাপন করছি। এটা টোটাল একটা প্রক্রিয়া, একটা জটিল প্রক্রিয়া। এটা কোনো কারণে যদি ব্যাহত হয়, যদি কোনো বিষয়বস্তু আমাদের বিস্মরণ ভুলে যাই আমরা, সেটাকেই কিন্তু আমরা বলছি বিস্মৃতি বা বিস্মরণ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে স্মৃতির বিপরীত প্রক্রিয়াটা হচ্ছে বিস্মৃতি। বিস্মৃতি না থাকলে কিন্তু স্মৃতি ঘটবে না। আমরা অনেকগুলো বিষয় ভুলে যাই বলে নতুন নতুন বিষয় আমরা সংরক্ষণ করতে পারি, নতুন নতুন বিষয় আমাদের স্মৃতিতে আসে। সেই বিস্মরণ সম্পর্কে বিভিন্ন মনোবিদ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, একটু জেনে নেব। এই বললাম প্রথমে মনোবিদ রিবো, তিনি কি বলছেন? স্মৃতির অপরিহার্য শর্ত হচ্ছে বিস্মৃতি। আচ্ছা, মনোবিদ ড্রেভার কি বলছেন? বলছে কোনো সময়ে কোনো অভিজ্ঞতা বা পূর্বার্জিত কোনো কাজ যদি আমরা পুনরায় সম্পন্ন করতে ব্যর্থ হই, সেটাকে বিস্মৃতি বলছে। এক্ষুনি বললাম, যদি কোনো বিষয়বস্তু আমাদের সঙ্গে ঘটেছিল, কোনো একটা অভিজ্ঞতা আমার রয়েছে, সেই অভিজ্ঞতা যদি আমরা পুনরুত্থাপন করতে পারছি না, ফিরিয়ে আনতে পারছি না, সেটাকে আমরা বলছি বিস্মৃতি। এই বিস্মৃতির অনেক কারণ রয়েছে, সেগুলো যদি আমরা একটুখানি জেনে নিই। প্রথমে হচ্ছে চর্চার অভাব। আমরা এখানে কি বলতে পারি? যে চর্চা যদি আমরা না করি, ঠিকঠাক ভাবে যদি আমরা প্র্যাকটিস না করি, তাহলে আমাদের বিস্মৃতি ঘটতে পারে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা। আমি ছোটবেলায় অঙ্ক শিখেছিলাম, খুব ভালো করে অঙ্কগুলো করেছিলাম, অনেকদিন যদি সেগুলো চর্চা না করে ধীরে ধীরে ভুলে যেতে থাকবো। এই যে তোমাদের ক্লাসেস গুলো আমরা নিচ্ছি, এই এডুকেশন থেকে আমি দীর্ঘদিন অনেক দূরে চলে গেলাম, চর্চা করলাম না কোনো কিছু, আমি কিন্তু তোমাদের সামনে এইভাবে বিষয়বস্তু উপস্থাপন করতে পারবো না। তাহলে চর্চাটা থাকতে হবে মাস্ট। তারপর কি রয়েছে? বিষয়বস্তুর প্রকৃতি। একটা বিষয়বস্তু যদি অত্যন্ত কঠিন হয়, ভৌত বিজ্ঞানের বিভিন্ন টপিক, ফিজিক্স কেমিস্ট্রির বিভিন্ন কঠিন কঠিন বিষয়গুলো আমার ভাল লাগে না, একদম পড়তে ভাল লাগে না। সেই যে কাঠিন্যটা, সেই জন্য ওটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট থাকবে না। সেটা আমার, যদি আমি শুনি ক্লাসে কোন একটা স্যারের ক্লাস যদি আমি খুব ভালো করে থাকি, তো সেখানে আমি শুনলাম, আমার একটুখানি মাথায় এলো, একটুখানি স্মৃতিতে থাকলো, কিন্তু ধীরে ধীরে আমার মধ্যে একটা বিস্মৃতি ঘটবে খুব দ্রুত, কারণ ওই বিষয়বস্তুটা আমার কাছে অনেক বেশি কঠিন। তাহলে বিষয়বস্তুর কাঠিন্য যেমন হবে, বিস্মৃতিটা তত বেশি আমার দ্রুত হয়ে যাবে, ভুলে যাবো আমি খুব শীঘ্রই। তারপরে কি হচ্ছে? শিখনের মাত্রা। শিখনের একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে, সেটা হওয়ার পর কিন্তু আমার মধ্যে সংরক্ষণটা ঘটে থাকে। যদি কম মাত্রায় শিখন হয়, তাহলে কিন্তু সংরক্ষণ হবে না বা স্মৃতিতে ভালো থাকবে না, আমার মধ্যে বিস্মৃতি ঘটবে। তারপরে কি রয়েছে? আমাদের অবদমন। ফ্রয়েড কিন্তু বিস্মৃতির ক্ষেত্রেই অবদমনকে অত্যন্ত বেশি গুরুত্ব দান করেছে। অবদমনের ফলে কিন্তু আমাদের বিস্মৃতি ঘটে থাকে। তারপরে কি রয়েছে? আমাদের নেশাকর বস্তু গ্রহণ। যদি আমরা কোনো অনেক বেশি নেশা করে বসলাম বা নেশাকর বস্তু দীর্ঘদিন ব্যবহার করছি, বিভিন্ন মাদকজাত দ্রব্য, তাহলে কিন্তু আমার মধ্যে বিস্মৃতিটা দ্রুত ঘটবে। কোনো বিষয়বস্তু আমরা দীর্ঘদিন মেমোরিতে রাখতে পারবো না, স্মৃতিতে রাখতে পারবো না। ঠিক আছে, বোঝা গেল? আঘাতজনিত কারণ, কোনো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার মাথায় চোট হয়েছে, সেই জন্য কিন্তু তোমার মধ্যে বিস্মৃতি ঘটতেই পারে। ঠিক আছে, তার সঙ্গে কি রয়েছে? তীব্র শোক। অনেক বেশি শোকে পড়েছি, অনেকগুলো মানুষজন হয়তো একসঙ্গে মারা গেছে আমার সামনে, আমার পরিবারের কেউ মারা গেছে, একজনকে খুব মন দিয়ে তুমি ভালোবাসতে, সে তোমাকে ছেড়ে চলে গেছে। এই যে তীব্র শোক, এটা তোমার বিস্মৃতির অন্যতম কারণ। এছাড়াও আরেকটা জিনিস রয়েছে, আমরা যদি অধিক মাত্রায় কোনো ওষুধ গ্রহণ করে থাকি, তাহলে কিন্তু আমাদের বিস্মৃতি ঘটে থাকে। এই বিস্মৃতি কমানোর উপায় রয়েছে, বা ভালো স্মৃতি গঠনের যে উপায়গুলো রয়েছে, সেগুলো কি কি আমরা যদি বলতে চাই, তাহলে কোনো বিষয়বস্তু আমাকে ভালোভাবে বুঝে তারপর সেটা আমাকে জানতে হবে, বা ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, অর্থপূর্ণভাবে সেটা গঠন করতে হবে। এছাড়া আমরা কি করতে পারি? বিষয়বস্তু সম্পর্কে আমার অনেক বেশি আগ্রহী হতে হবে, মনোযোগ থাকতে হবে কোনো কিছু শেখার ক্ষেত্রে, বা কোনো কিছু স্মরণ করার ক্ষেত্রে, বা স্মৃতিতে রাখার ক্ষেত্রে। আচ্ছা, তারপরে কি? আমার দৈহিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে সবসময়, তাহলে আমার স্মৃতিটা ঠিকঠাক ভাবে থাকবে। বারবার বারবার চর্চা করতে হবে, রিভিশন মাস্ট। রিভিশনটা আমাকে করতেই হবে, তাহলে আমার স্মৃতিতে দীর্ঘদিন থাকবে বা স্মৃতিটা আমার উত্তম হবে। এটা অবশ্যই মাথায় রাখবে কিন্তু তোমরা। বিষয়বস্তু কি বললাম? অর্থপূর্ণভাবে বুঝবে, তার সঙ্গে সঙ্গে রিভিশন করাটা জরুরি, বা চর্চা করাটা জরুরি, বা অনুশীলন করাটা জরুরি। সেটাকে অর্থপূর্ণভাবে জানা, অনুশীলন করা, তার সঙ্গে সঙ্গে অনুষঙ্গ করা, বিভিন্ন বিষয়বস্তুর সঙ্গে আমরা রিলেট করে মনে রাখার চেষ্টা করব, তাই না? এছাড়া কি করতে হবে? সেই যে বিষয়বস্তুটা রয়েছে, সেটা নিয়ে আমরা পারিপার্শ্বিক লোকজনের সঙ্গে আলোচনা করব।
আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা তুমি স্মৃতিতে রাখতে চাইছো, সেটা অন্য কাউকে শেখাও। আমাদের স্মৃতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি ব্যক্তিগতভাবে মনে করি অন্য কাউকে শেখানো। তুমি যদি কোনো বিষয় জানো, সেটা যদি অন্য কাউকে শেখানোর চেষ্টা করো এবং অন্য কাউকে শেখাও, সেটা তোমার দীর্ঘদিন তোমার স্মৃতিতে থাকতে কিন্তু বাধ্য 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 একদম। যে কোনো বিষয়, তুমি আজকের এই ক্লাসটা করলে, করার পর তুমি নিজের মতো করে তোমার একটা অন্য বন্ধু বান্ধবীকে জোর করে ধরে নিয়ে তুমি পড়াও, এই স্মৃতির টপিকটা তুমি তাকে বোঝানোর চেষ্টা করো, দেখবে তোমার নিজে নিজেই এই স্মৃতিটা অনেক দিন থাকবে। এই মেমোরি সম্পর্কে যে বিষয়বস্তুগুলো আজকে আমরা আলোচনা করেছি বা তোমার বইতে রয়েছে, সেটা তুমি অনেকদিন স্মৃতিতে রাখতে পারছো। তাহলে আজকে আমাদের প্রধানত আলোচ্য বিষয় ছিল কি, মেমোরি বা স্মৃতি কি, তার সঙ্গে সঙ্গে বিস্মরণ বা ভুলে যাওয়া বা সেই ভুলা, তাই না? এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়গুলো। যদি কোথাও কোথাও সমস্যা থেকে থাকে, অবশ্যই একান্ত নিজের দাদা মনে করে, নিজের টিচার মনে করে, বা তোমরা যাই ভাবো আমাকে সেই মনে করে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর থাকছে, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নাও, তুমি আমাকে জানাও কোন কোন টপিকগুলো বা কোন কোন জায়গাগুলো তোমরা ভালোভাবে বুঝতে চাইছো। আর খুব বেশি টপিক বাকি নেই, এখান থেকে কয়েক কটা রয়েছে। কল্পনা রয়েছে, মনোযোগ রয়েছে, আগ্রহ রয়েছে। এই তিনটে টপিক আমরা আলোচনা করার পরে সরাসরি আমরা রাশি বিজ্ঞানে চলে যাব। তাহলে ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে, আমাদের চ্যানেলটা শেয়ার করে দাও, তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো, কারণ আমাদের পরিবারের সদস্য সংখ্যা বাড়াতে হবে। এডুকেশনওয়ালা তোমাদের নিজেদের পরিবার, এই পরিবারের সদস্য আমরা বাড়াতে চাইছি। সবাই মিলে আমরা একসঙ্গে খুব মজা করে পড়াশোনা করব। 4th সেমিস্টারে কিন্তু আমরা ভালো রেজাল্ট করছি। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আর আমাদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখবে। থ্যাংক ইউ।